আসসালামু কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা কৃষি চ্যানেলে। তো কৃষক ভাইরা আজ উপস্থাপন করতে যাচ্ছি চলতি আউশ মৌসুমে আমাদের এই উত্তরাঞ্চলে 98 জাতের যে নতুন জাতের ধানের বীজতলা তৈরি করা হয়েছে। বীজতলা থেকে কিন্তু আজকে আমরা চারা উত্তোলন করতেছি এবং সেটাকে কিন্তু মূল জমিতে রোপণ করব। তো কৃষক ভাইরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাতে যাচ্ছি। তো ভিডিওটি আউশ ধান চাষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করেন, যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। কৃষক ভাইরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে আউশ ধানের একটি বীজতলা। আর এখানে কিন্তু মোটামুটি 25 থেকে 28 দিন পূর্বে কিন্তু এই বীজতলাতে বীজ বপন করা হয়েছিল। তো প্রস্তুত এবং বীজতলায় কিভাবে বীজ বপন করতে হয় এই বিষয়ে কিন্তু কোনো ভিডিও উপস্থাপন করা হয়নি। তো কৃষক ভাইরা আজকের ভিডিওতে আপনাদের এই আউশ ধানের নতুন একটি জাত 98 জাত, তো এটি সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি। আর আজকে এই বীজতলা থেকে চারাগুলো উঠিয়ে মূল জমিতে রোপণ করা হবে এই বিষয়ে আপনাদেরকে জানাবো যে জমি প্রস্তুতিতে আউশ ধানের ক্ষেত্রে কি ধরনের সার ব্যবস্থাপনা করতে হয়, সেটাকে কিভাবে লাগাতে হয়। তো একের পর এক আপনাদেরকে ধাপে ধাপে জানাতে থাকবো। তো কৃষক ভাইরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কৃষক ভাইরা এখানে যে বীজগুলো বপন করা হয়েছে এটি হচ্ছে 98 জাতের নতুন একটি ধান। তো এটি কিন্তু চিকন জাতের একটি ধান এবং মোটামুটি 110 দিনের মধ্যেই কিন্তু এটি এসে থাকে। তো কৃষক ভাইরা সেই সুবাদে কিন্তু আপনাদের প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই বীজতলাতে সঠিক সময়ে বীজ বপন করতে হবে এবং অবশ্যই সেটা 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু সেটা উঠিয়ে কিন্তু মূল জমিতে রোপণ করতে হবে। তো যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বীজতলাটিতে কিন্তু 25 দিন পূর্বে বীজ বপন করা হয়েছিল। তো সেই সুবাদে কিন্তু আজকে চারাগুলো ওঠানো হচ্ছে এবং মূল জমিতে লাগানো হবে। কৃষক ভাইরা বীজতলাতে যখন বীজ বপন করা হয়েছিল তখন কিন্তু প্রয়োজনীয় পরিমাণ 4 থেকে 5টি চার্জ দিয়ে কিন্তু সেটাকে কর্দমাক্ত করে নিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা প্রয়োজনীয় ডিএপি এবং পটাশ সার কিন্তু প্রয়োগ করে জমিটাকে জাবর দিয়েছিলাম, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় জাবর বলে থাকে। অর্থাৎ যে সকল লতা পাতা রয়েছে এগুলো পচার জন্য কিন্তু আমরা একটু সময় দিয়েছিলাম। অর্থাৎ বীজতলা করার পূর্বে কিন্তু এখানে ভুট্টা চাষ করা হয়েছিল, ফলশ্রুতিতে কিন্তু ভুট্টার যে গোড়াগুলো রয়েছে সেগুলো পচার জন্য কিন্তু আমরা একটু সময় নিয়েছিলাম। তো কৃষক ভাইরা তারপরে কিন্তু আমরা মোটামুটি 4 থেকে 5 দিন পরে জমিটি প্রস্তুত করে কিন্তু এখানে বীজ বপন করেছিলাম। আপনারা যারা নতুন 98 জাতের এই আউশ ধানের চাষ করতে চাচ্ছেন তাদের বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকতে হবে। আউশ ধানের জাত 98 জাতের কিন্তু চাষ ব্যবস্থাপনা A to Z সম্পর্কে ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে থাকবো। তো কৃষক ভাইরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা যে জমিটিতে আউশ ধান লাগাবো তো সেই জমিটি কিন্তু ইতিমধ্যেই আমরা প্রস্তুত করে নিয়েছি। এখানে কিন্তু পরপর 4টি চাষ দিয়ে কিন্তু সেটিকে কর্দমাক্ত করে নেওয়া হয়েছে এবং শেষ চাষের সময় কিন্তু প্রয়োজনীয় পরিমাণ প্রতি বিঘাতে সার প্রয়োগ করেছি। সেটা হচ্ছে ডিএপি ডাইঅ্যামোনিয়াম ফসফেট কিন্তু দিয়েছি 15 কেজি এবং পটাশ দিয়েছি 10 কেজি এবং সেই সঙ্গে 500 গ্রাম বোরিক অ্যাসিড এবং 1 কেজি দানাদার 10G কিন্তু আমরা প্রয়োগ করেছি এবং সেই সঙ্গে 7 কেজি জিপ কিন্তু আমরা প্রয়োগ করেছি এই জমিটিতে। কিন্তু আমরা আউশ ধানগুলো লাগিয়েছি ইতিমধ্যে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাওড়া করে রোয়া রোপণ করা হয়েছে, এখানে কিন্তু সারিবদ্ধভাবে রোয়া রোপণ করা হয়নি। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মোটামুটি 1 বিঘা ক্ষেত রোয়া রোপণ করেছি। হাওড়া করে লাগানো বিষয়ে কিন্তু কথা বলবো আমার চাচা মোহাম্মদ তাইজুল ইসলাম ড্রাইভার চাচা। তো আপনি আপনার জমিতে যে হাওড়া করে রোয়া লাগালেন এর কারণটা কি? কারণটা একটাই, আমরা এইবার দেখবো আমরা হাওড়া করে লাগাইলাম, দেখে এর ফলনটা কি আসে, আবার আগামীতে আবার 9 করে লাগামু ওর ফলনটা কি আসে, এটা আমরা জাস্টিফাই করব। জাস্টিফাই করে আল্লাহ যদি বাঁচা রাখে এই ধান প্রতি বছরে আবাদ করব। তার মানে হাওড়া এবং হ্যাঁ লাইন করে যেভাবে ফলন বেশি হবে সেইভাবে আপনি চাষ করবেন। তার মানে আপনি 2বার নতুন নতুন তো চাষ করতেছেন, তাই না? এবার নতুন চাষ করতে। তো ধন্যবাদ কৃষক ভাইরা, শুনলেন যে আসলে এই রোয়া রোপণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটি কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলে এদিকে কিন্তু নতুন চাষ করা হচ্ছে, কয়েকজন সচেতন কৃষক কিন্তু এটা করতেছে। আর এটা চাষ করতে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাওড়া করে রোয়া লাগানো হয়েছে। তো এইবার কিন্তু হাওড়া করে লাগানো হচ্ছে, আগামী বছর কিন্তু এটাকে আবার সারিবদ্ধ করে রোপণ করা হবে এই আউশ মৌসুমে।
আর এটা থেকে জাস্টিফাইড করবে যেভাবে ফলন ভালো হবে সেভাবে কিন্তু তিনি চাষ করবেন, এই বিষয়টি ক্লিয়ার। তো কৃষক ভাইরা আপনারা যারা আউশ ধান চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু হাওড়া করে লাগাতে পারেন। তবে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আমন, বোরো এবং আউশ মৌসুমে যে কোনো মৌসুমে সারি করে রোয়া রোপণ করলে সেটাতে সার ব্যবস্থাপনা, কীটনাশক প্রয়োগ এবং জমিতে সঠিক পরিমাণে আলো বাতাস সরবরাহের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে থাকে আপনার লাইন করে যদি লাগান। তো কৃষক ভাইরা এই বিষয়টি খেয়াল রাখবেন। আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2 থেকে 3টি করে চারা দিয়ে কিন্তু রোয়া রোপণ করা হয়েছে। আপনাদের পরবর্তী সময়ে 18 দিনে কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় এবং পরবর্তী সময়ে কি ধরনের ঔষধ প্রয়োগ করতে হয় এবং সেটা কত দিনে প্রয়োগ করতে হয় এবং সেগুলো কোন সময়ে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল আউশ ধানে পাওয়া যাবে, তো এই বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এবারে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আউশ ধানের বীজতলা থেকে কিভাবে চারা গাছ ওঠাতে হয় এবং সেগুলোকে কেন আপনারা সারিবদ্ধ করে লাগাবেন এবং কেন হাওড়া করে লাগাবেন। সর্বশেষে আরও একটি কথা বলতে চাই, এটি কিন্তু হাওড়া করে লাগানোর একটি কারণ, সেটি হচ্ছে জার্সিবাইট করা। তো আপনারা চাইলে চেষ্টা করবেন সারিবদ্ধ করে রোপণ করার জন্য। তো কৃষক ভাইরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তী সময়ে আউশ ধান থেকে শুরু করে সকল প্রকার কৃষি তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে পারেন। তো কৃষক ভাইরা দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।